পিরিয়ড অবস্থায় বাসর ঘরে বসে আছি, অসহ্য লাগছে। ন্যাপকিনটাও বোধহয় ড্যামেজ হয়ে আসছে। সময়টা হয়তো 11:30 ছুঁই ছুঁই। বরটাও আসার কোনো খবর নেই। চৈত্র মাসে প্রায় শেষ দিক চলছে। আজকে হয়তো কালবৈশাখী ঝড় উঠতে। আমার আবার একটা ঝড়ের সময় ভয়টা একটু বেশিই লাগে। আজ প্রথম রাত বিয়ের। মানুষটাকে আজই প্রথম দেখছি। বিয়ের সময় আর দেখা হয়নি। বাবাই বিয়ের সব কথা পাকাপোক্ত করেছেন। বাবার প্রতি বিশ্বাস ছিল এবং আছে। তিনি আমার কোনো খারাপ মানুষকে চুজ করতে পারেন না। তবুও এই অবস্থায় নিশ্চয়ই তিনি যদি তার পুরুষত্ব প্রভাবটা ঘটায় তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস তো আর করা যায় না। খুব অস্বস্তি লাগছে। সেই 11টা বাজে এই বদ্ধ ঘরটায় আমায় রেখে গেছেন আমার ননদিনী। তার আচরণটাতে বুঝতে পারছি 8-10টা ননদের মতন তিনি নন। বাকিটা পরে বোঝা যাবে। মনে আশঙ্কা, শরীরটাও ভালো লাগছে না। মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলছে। অচেনা একজন মানুষ, তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর, যদিও আমারও আছে তার প্রতি, তবুও সে যদি চায় আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ঘড়ির কাঁটা এখন 11টা বাজে 50 মিনিট। বাহিরে ঝুম বৃষ্টি, সাথে অতিবেগে বাতাসও বইছে। একলা ঘরে বসে আছি। ঘরটা মোটামুটি ভালো করে ফুল দিয়ে সাজানো। খুব সুন্দর সুগন্ধ আসছে ফুলের। হুট করে ঘরের দরজাটা খুলে কেউ একজন কাকভেজা হয়ে রুমে প্রবেশ করলো। হাতে একটা বাক্স আর একটা শপিং ব্যাগ। দেখে বুঝতে পারলাম এতক্ষণ যার জন্য এই একলা ঘরে অপেক্ষা করছিলাম উনি সে মানব। আমার হাতে শপিং দিয়ে বলে উঠল, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। মুখ দিয়ে কিছু না বলে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওয়াশরুমে আসলাম। ব্যাগটা খুলে দেখলাম একটা সুতি 1 পিস জামা, সাথে একটা প্লাজো, সাথে একটা প্যাকেট করা জিনিস। প্যাকেটটা খুলে দেখি যে একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে রইলাম। মাথায় কিছু আসছে না। লোকটা বুঝলো কি করে? আর কিছু ভাবতে পারলাম না। বেরিয়ে একবার জিজ্ঞেস করে নিলে জানা যাবে। এই মুহূর্তে আমার কাজ আমি করি। চেঞ্জ করে এসে দেখি উনিও ভেজা জামা চেঞ্জ করে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছেন, সাথে একটা লুঙ্গি পরেছেন। পুরো বাঙালি, বডিটাও জোস বানিয়েছে। শ্যাম বর্ণের মানুষটা। মুখে তেমন দাড়ি নেই, থুতনিতে হালকা কিছু দাড়ি ছোট ছোট। ফোনে কি যেন করছিল। এইভাবে গলা ঝাঁকা না দিয়ে মুখ দিয়ে কথা বলতে কি কোনো সমস্যা? না তা না। তাহলে কিছুই না। কিছু বলবে? বলো। আমার যে ওটা লাগতো আপনি বুঝলেন কি করে? বিয়ের সময় তোমার অস্থিরতা ধারাই বুঝতে পেরেছি। অস্থিরতাটা হয়তো অন্য দিক থেকে ছিল, তবে বসতে আনইজি ফিল করাটা বসার থেকে উঠে টেবিলের উপর থাকা বাক্সটা খুলে আমার কাছে ডাকলো। একটা কেক রাখা, শুভ জন্মদিন মিস অনু। অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম। লোকটা জানলো কি করে যে এখানে আমি নিজেই ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন? পরপর 2টা বিস্ময় আমার বিস্মিত করে দিয়েছে। সরি, তোমাকে একটু বেশি ওয়েট করতে হয়েছে। শুধু কেকটা হলে বন্ধু দেরি বললে ওরা নিয়ে আসতো, তবে তোমার অতি প্রয়োজনীয় জিনিসটা তো ওদের দিয়ে আনাতে পারি না। আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন?
নিকা নামাতে স্বাক্ষর করার সময় তোমার জন্ম তারিখটা আমার চোখে পড়েছিল। ভাবলাম আজ রাতটা এই বিষয় নিয়ে অন্তত স্মৃতিময় করা যেতে পারে। লোকটার কথা বলা অঙ্গিভঙ্গিগুলো দেখছি আর অবাক হচ্ছি। অবাক হওয়ার কি সত্যের, নাকি তাকে আমার মনে ধরেছে? কেকটা কেটে একে অপরে খাইয়ে দিলাম। শোনো, ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমানোর দরকার। আপনি ঘুমাবেন না? দুজন ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম। কিছু বলার ভাষা আমার নেই। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম। কিছু বলার ভাষা আমার নেই। লোকটা কোলবালিশটাকে জড়সড়ভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে এটাই তার স্ত্রী, আমি কেউই না। তবে যাই হোক, অসম্ভব লাগছে। ইচ্ছে করছে কাল একটা চুমু খাই, বাট খাইতে পারছি না। উঠে ফ্রেশ হয়ে নিলাম। ড্রেসিং টেবিলের সামনে বসে আছি, গুনগুন গান গাইছি। নিজেকে অনেকটা খুশি খুশি লাগছে। কেন লাগছে জানি না। সকাল 6টা বাজে 30 মিনিট। লোকটা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। শাশুড়ি মা খেয়ে যেতে বলল, খেলো না। শাশুড়ি মা কাজ করছে, উনি ডেকে ওনার পাশে বসালেন। খারাপ লাগছে নাকি বৌমা? না, কিছুটা কাঁপা কাঁপা গলায়। নতুন জায়গা, নতুন মানুষ, কাউকেই চিনি না। শাশুড়ি মা আসার পর থেকে এই প্রথম কথাটি আমার সাথে বলল। তাও কি একটা প্রশ্ন। বুঝলে বৌমা, তুমি হয়তো মুখে না বলছো, তবে আমি বুঝতে পারছি। এক সময় আমিও তোমার এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম। আমারও মনের মাঝে একটা জড়তা কাজ করছে। একটা সময় পর দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শোনো, আমার ছেলেটাকে নিয়ে বেশি ভাবতে যেও না। শাশুড়ির চেহারার দিকে তাকিয়ে রইলাম। কি বললেন উনি? বুঝতে চেষ্টা করছি। বুঝতে পারোনি তো? জানো, আমার ছেলেটা অতি দুষ্ট, আবার গম্ভীর। ওকে বোঝা আমার বড় দায়। কোনো দায়িত্ব তার বাবার দিকে থেকে কম নয়। বাড়ির সবটা সে নিতে পারে। তুমি শুধু ঘরটা সামলাতে পারলেই হবে। ধীরে ধীরে সব বুঝে যাবে। মাথা ঝাঁকিয়ে সম্মতি পোষণ করলাম। ওই যে লবণের কৌটাটা দাও তো। শোনো বৌমা, আমার ছেলে এটা রুটিগুলো পাতলা আর গোল সাথে নরম খেতে পছন্দ করে। তাই ও খেতে আসলে তারপর তা দিয়ে গরম গরম খেতে দিবা। আজ বলে দিলাম, মনে রাখবে কথাটা। সে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সেনসিটিভ। নিজের মতো করে খায়। লোকটার ব্যাপারে এই প্রথম কোনো কথা জানলাম তার অভ্যাসের। শাশুড়ি মায়ের কথা শুনে বুঝলাম শাশুড়ি মা আমার থেকেও বেশি শিক্ষিত। ভালো বটে, না হয় এরকম সান্ত্বনা হয়তো কোনো শাশুড়ি তার পুত্রবধূকে প্রথম দিনেই দেয় না। ওনার কথাগুলো শুনে মনের মাঝে থাকা ডিপ্রেশনগুলো কিছুটা কমেছে। হুট করে একটা বাচ্চা মেয়ে, বয়স 6 কিংবা 7 বছর হবে, দৌড়ে এসে আমার হাত ধরে বলল, এই উঠো। শাশুড়ির সামনেই বসা আমি। হ্যাঁ তুমি এটা কি করছো? ওই সতীন, তুমি কথা বলবা না। আমি আমার ছেলের বউকে নিয়ে ঘুরবো, তুমি কথা বলার কে? যাও বৌমা, ওর সাথে যাও। ও হ্যাঁ, এটা কিন্তু আমার ছেলের মা, অর্থাৎ তোমার ননদিনীর মেয়ে। তোমাকে আর ইন্ট্রোডাকশন দিতে হবে না, আমি আমার পরিচয় জানি। চলো তো মামি। মেয়েটার মুখের ভাষা আর মধুর্যতা দেখে আমি অবাক। কত সুন্দর করে কথা বলে, এতটুকু বাচ্চা একটা মেয়ে। তোমার নাম কি গো আম্মু? সাদিয়া ইসলাম স্বপ্ননীল। মামা আমাকে নীলু বলে ডাকে।
তবে তুমি যে আম্মু বললে না, মামাও বেশি সময় আম্মু বলেই ডাকে। আর আমার নাম? আমাকে দামিয়ে দিয়ে বলে উঠল, অনুরিমা। তুমি জানলে কি করে? তোমাকে প্রথম দেখতে আমি আর আম্মুই গিয়েছিলাম। জানো, মামা আম্মু জিজ্ঞেস করে নি তার পছন্দ হয়েছে কিনা। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে মামি হিসেবে অবশ্যই তোমাকে আমাদের পছন্দ ইউটিউব হয়েছে চ্যানেলটি কিনা। সাবস্ক্রাইব করে রাখবেন। তুমি তো আমাকে ধন্যবাদ। চেনার কথা, চিনলে না? চিনবে কি করে? বাবু তার কি লজ্জা, লজ্জায় তো উনি মাথাটাও তুলতে পারে না। কোনো কথা না বলে এই পাকনা বুড়িটার কথাগুলো শুনছি আর অবাক হচ্ছি। কি, মামাকে খুঁজছো? না তো। লজ্জা পেয়ে এইটুকু বাচ্চা মেয়েটা আমাকে কি লজ্জাটা না দিল। ও ও বুঝলো কি করে আমার মন তাকে খুঁজছে। খুঁজে লাভ নেই, ভাইয়া আমার এখন প্রচণ্ড ব্যস্ত। বাসায় সাধারণ কোনো মেহমান আসলে সে কোনো খাতিরদারিতে কমতি রাখে না। সেখানে তো তোমার বাড়ি থেকে নতুন মেহমান আসবে, এখানে কোনো কমতি রাখবে কি করে বলো তো ভাবি। ননদিনী রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল, হাতে একটা নাস্তার ট্রে। মানে উনি তো বোধহয় নাস্তাটাও করেনি। আগে তুমি নাস্তা করো, আমার মামা খিদে সহ্য করতে পারে না, ঠিক খেয়ে নেবে। ট্রেতে রাখা একটি পিঠে হাতে নিয়ে বলল নীলু। ও, রুমে নীলুর সাথে কথা বলছি, ভালোই লাগছে পুচকিটার কথাগুলো শুনতে। জিজ্ঞেস করলাম, তোমাকে এতটা সুন্দর করে কথা বলা শিখিয়েছে কে? সে বলল, তার মামা তাকে প্রতিদিন রাতে পড়াতে বসায়, সেখানে থেকে নতুন নতুন শব্দ শিখায় তাকে। বাবার বাড়ি থেকে অনেক লোকজনই আসলো, মা আসেনি, শুধু ভাইটা এসেছে। জড়িয়ে ধরে কেঁদে উঠল। কিরে, কাঁদিস কেন? তোকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। সবসময় তো বলতি আমার বিয়ে হলে শান্তি। ভাইটা আর কিছু বলেনি, বেরিয়ে গেল রুম থেকে। হয়তো আমার সামনে অশ্রুপাত করতে চায়নি। বাবা এই বাড়ির মুরব্বীদের সাথে কথা বলছে। সকালে ঘুম থেকে ওঠার পর হতে এই মাত্র লোকটা দেখা মিলল। মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। ননদিনীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, যা বুঝলাম আমি, উনি হয়তো নিজের সব দিকটা সামলিয়েছেন। এখানে তো দেখছি অনেকেই আছে, তারা কি পারতো না এই কাজগুলো সামলাতে? ভাইয়া দেয়নি কেন? মেহমানের আপ্যায়নে যদি কোনো ত্রুটি থেকে যায়, এতে তো আমাদেরই বদনাম, তাই না? তাই ভাইয়া নিজে সব দিক সামলাচ্ছে, যাতে কেউই কোনো কথা বলতে না পারে। ও, রাতের সব কাজ শেষ, উনি রুমে আসলেন 11টায়। রুমে থাকলে সময়ের হিসাবটা রাখা যায় ভালো। ঘরের দেয়ালে একটা দেয়াল ঘড়ি আছে বলে। কেমন আছো? মুখে কি কেউ কস্টিপ লাগিয়ে দিয়েছে? না তো। তাহলে মুখে উত্তর না দিয়ে মাথা ঝাঁকাচ্ছ কেন? এমনি। শরীরটা কেমন? এই তো ভালো। বারান্দায় চলো। কেন? জ্যোৎস্না বিলাস করব। কেন কোনো অসুবিধা আছে? না, উৎফুল্ল হয়ে আমার তো এটাই চাওয়া, বরের সাথে প্রতি রাতে জ্যোৎস্না বিলাস করা, চাঁদনি রাতে তার হাত ধরে হাঁটা। কিন্তু কথা হলো, উনি বুঝলো কি করে যে আমার জ্যোৎস্না দেখতে ভালো লাগে? বারান্দায় একটা টুল রাখা, অনেকটা লম্বা আবার চওড়াও। চাইলে একটা মানুষ এখানে শুয়েও থাকতে পারবে। কিছু ফুল গাছ আছে, ফুল ফুটেছে, সুন্দর ঘ্রাণ বেশি আসছে নাকে।
হুট করে উনি একটা কথা বলে উঠল। কখনো কখনো কারো প্রেমে বিভোর হয়েছ? বারান্দায় লাগানো সদ্য ফোটা গোলাপের দিকে চেয়ে থেকে বললেন কথাটি। আমি কি উত্তর দেব খুঁজে পাচ্ছি না। না, কি আর বলবো, কখনো কোনো পুরুষের দিকে চেয়ে দেখিনি। বিভোর হব কি করে কারো প্রেমে? তবে হয়েও যেতে পারি এখন। তাই নাকি? সবারই একটা স্বপ্নের পুরুষ থাকে। থাকে তো, আমারও আছে, তবে বাস্তবতা তাই কোনো পুরুষকেই নিয়ে ভাবা হয়নি। স্বপ্নের পুরুষ আছে, তবে বাস্তবতায় নেই। এর অর্থ আমার বোঝার ক্ষমতার বাহিরে হয়ে গেল। বাহ, এত বুঝের মানুষটা আবার ক্ষমতার বাহিরের কথাও আমার কাছে আছে। যাক, তাহলে মাঝে মাঝে তাকে আমি কথা দিয়ে হারিয়ে দিতে পারবো। আপনি নাও বুঝতে পারেন। আমি অবাক হয়ে বুঝিয়ে বললে কিন্তু বোঝা যায়। তা ঠিক। আসলে বিষয়টা হচ্ছে, আমি সবসময় ভাবনাই এমন একটা মানুষকে চাইতাম যে আমাকে বুঝবে। তাকে বোঝানোর জন্য আমাকে সব খুলে বলতে হবে না, সে নিজেই বুঝে নেবে। তাই? তো কাউকে ভালোবেসেছ নিশ্চয়? না। দেখো কিন্তু, একটু কঠোর করেই বললেন। বললে কি হলো? আমি তো কখনো কোনো ছেলের সাথে বন্ধুত্বই করিনি, ভালোবাসবো কোথার থেকে? দেখো অনু, তোমার অতীত নিয়ে ঘাঁটতে আমি চাই না, তবে হ্যাঁ, তোমাকে নিয়ে বাঁচবো সারা জীবন। শুধু এই মুহূর্তেই চাই তোমার সম্মতি। তুমি কি চাও আমার সাথে কাটাতে সারা জীবন? অনেকটা রোমান্টিক হয়ে কথাগুলো বললেন উনি। ব্যাপারটা তো আমারে পুরাই বিপাকে ফেলে দিল। কি বলবো ওনাকে? চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। ওই যে গোলাপটা দেখতে পাচ্ছ? তুমি ঠিক ওই সদ্য ফোটা গোলাপের মতো। তুমি গোলাপটা হয়তো 2 দিন পর ঝরে পড়ে যাবে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে। তবে তোমার সৌন্দর্যটা আমার কাছে সারা জীবন এই সদ্য ফোটা গোলাপটার মতোই থাকবে, যাহার সৌন্দর্যটাই বাহার সারা জীবন একই থাকবে। উপস, লোকটাও না কিছু মুখে আটকায় না দেখছি। চুপ করে থাকা ছাড়া আমার যে কোনো প্রতি উত্তর দেওয়ার মতো ভাষা নেই। শোনো, আজ একটা কথা বলি। চুপ করে আছি। কি হলো, মুখে কি কাঁঠালের আঠা বাজছে নাকি? না তো। তাহলে কথা কেন বলছো না? শুনছি তো, আপনি বলুন। নিজেকে কখনো ছোট করবা না, তবে হ্যাঁ, সব ক্ষেত্রে নয়, বিশেষ করে আম্মুর সামনে, কারণ উনি তোমাকে বকাঝকা করবেন ঠিকই। দেখবে কিছুক্ষণ পর উনি নিজেই তোমাকে নিজ হাতে লোকমা তুলে খাইয়ে দিবে। আচ্ছা। আর হ্যাঁ, মায়ের সামনে বেশি শিক্ষিতগিরি দেখাতে যাবে না, কারণ আমার মা 90 দশকের উচ্চ মাধ্যমিক পাশ তো। বুঝতে পারছো কেমন শিক্ষিত মা আমার? কিছুদিন পরে দেখবে, কিছুদিন পরে কেন কালকেই দেখবে মা আমাকে আর বোনকে একত্রে ধরে পিটাচ্ছে। এটা মায়ের শাসন, আদর, ভালোবাসা। এটাকে কখনো বিদ্রূপ করবা না। মা বকবে, শাসন করবে, আদর করবে, ভালোবাসবে, তোমাকে ভুলে শুধরাতে বলবে। মায়ের ভুল কখনোই ধরতে যেও না, এতে মা কষ্ট পাবে। মনে রাখবে, আমার মায়ের পায়ের নিচে আমার বেহেশত।
কথাগুলো মন দিয়ে শুনছি। আর শোনো, বোন আমার একটু চঞ্চল। ও কিন্তু সবার মুখের উপর সব কথা বলে দেয়। তাই ও কখনো কোনো কথা বললে ওর মুখের উপর একটা হাসি দিয়ে দিবা, দেখবে সেও হেসে দিবে। এমনটা কেন? অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলাম। ওকে কখনো জিজ্ঞেস করোনি? আচ্ছা, শুধু কি আমি বলে যাব নাকি তুমিও কিছু বলবে? কিছুটা হতাশ হয়ে, আমি আর কি বলবো? তুমি নিজের স্বপ্নের পুরুষকে নিয়ে সবসময় ভাবতে, এখন না হয় আমায় ওখান থেকে কিছুটা শোনাও, দেখি তোমার ভাবনার জগতে স্বপ্নের পুরুষটা হতে পারি কিনা। আমার কিছুই মনে নেই এখন। লজ্জায় পালায়া দিরা রে ব্যাটারে। বুঝছি, জড়তাটা এখনো কাটেনি। বুঝে নিল ব্যাপারটা। ইস, কিছুটা গরম লাগছে, যদিও বারান্দায় মৃদু ঠান্ডা বাতাস বইছে। এই মুহূর্তে আইসক্রিম হলে ব্যাপারটা জমতো ভালো। বসো তুমি একটু, আমি আসছি, জাস্ট 1 মিনিট বলে লোকটা চলে গেল। লোকটার সম্পর্কে আমার কিছুই জানা নেই। গত একদিনে যা দেখেছি বুঝেছি ওটা হলো ওনার চলাফেরার প্রকৃতির, কিন্তু উনি কি কাজ করেন, কোথায় করেন কিছুই জানি না। বাহ, খুব সুন্দর একটা ব্যাপার ঘটে গেল, আমি বুঝতেই পারলাম না। আজ 2 দিন হতে চলল ওনার সাথে আমার নিকাহ হয়েছে, কিন্তু আমি তার নামটাই জানি না। বাহ, কি জ্ঞানী আমি, নিজেকে নিয়ে গর্ব হয় মাঝে মাঝে। এতটা কেয়ারফুল আমি, বাহ বাহ, কি করে পারি আমি এসব। একটা বক্স হাতে আসলেন উনি। এই নাও, ইচ্ছে করছিল না তোমার? কি এটা? নিজের পছন্দের জিনিস কেউ দূর থেকে দেখলে বুঝে যায়, আর তুমি এতটা কাছের থেকেও বুঝতে পারছো না? না তো, এখনো বুঝতে না পারা আমি। হাতে নিয়ে খুলে দেখো। আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ওয়াও, আইসক্রিম! অনেক অবাক হয়ে গেলাম। আপনি বুঝলেন কি করে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। একটা মৃদু হাসি দিলেন উনি। আঙ্গুল দিয়ে খেতে শুরু করতে যাচ্ছি, তখনই উনি বলে উঠলেন, শুনেছি তুমি ছোট থেকে আইসক্রিম খাও, কিন্তু আজ পর্যন্ত এটা শিখলে না কিভাবে খেতে হয়। অবুঝের মতন তাকিয়ে রইলাম। এই নাও, একটা চামচ এগিয়ে দিলেন। কিছুটা খেয়ে ওনাকে দিলাম। উনি অল্প একটু খেয়ে রেখে দিলেন। খুশি তো? মুখটা মুছে নাও। আচ্ছা, একটা কথা বলি, যদি কিছু না বলেন। বলো। কিছু বলতে পারবে না কিন্তু? ওকে, বলো না। আপনার নামটা না আমার জানা হয়নি। কি? কিছু বলবেন না বলছেন কিন্তু? হুকুম করছো? কোনো সমস্যা? আমি কি করতে পারি? রিনা? হ্যাঁ, আমি এটাই চাই, তবে যা শুধু এই রুমের ভিতরে প্রয়োজন। ঠিক আছে, মনে থাকবে? নামটা বলেন না কিন্তু। আমার নামটা? হ্যালো বন্ধুরা, না বলা ভালোবাসার গল্পের 1 নম্বর পাঠ নিয়ে চলে আসলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে করে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।